শুভ অক্ষয় তৃতীয়া সবার জীবনে সুখ শান্তি অনাবিল বয়ে আনুক, অক্ষয় অব্যয় হয়ে থাক এই দিনটি, এই প্রত্যাশা রইল। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা প্রথম ব্যাচ ক্লাস নাম্বার 57। ও এই জায়গায় তারিখটি পাল্টানো রয়েছে। তো 10ই মে 2024, অর্থাৎ 1+5+8=5, যোগ হচ্ছে শুক্রবার, 6 সমান হচ্ছে 2। তো আজকের বিষয় হচ্ছে হাতের সূক্ষ্ম রেখা বিচারের কিছু কৌশল। তো এই যে হাতের সূক্ষ্ম রেখাগুলো আমরা কিভাবে চিনব, যেমন অনেকে বলেন যে ছায়াপথ রেখা, তারপরে সেই ছায়াপথ রেখার মতো আবার দেখা যাচ্ছে যেমন রাহু রেখা, আবার রবি রেখা, এই রবি রেখার সঙ্গে আরো এক্সট্রা কোনো সূক্ষ্ম রেখা যেটা থাকে। তারপরে ধরুন বৃহস্পতিতে সলোমন রিং রয়েছে, শুক্রতে ওই শনিতে শনি বন্ধনী রয়েছে, আবার শনি রবি মিলে শুক্র বন্ধনী রয়েছে। এই শুক্র বন্ধনীর সঙ্গে বা শনি বন্ধনীর সঙ্গেও কিন্তু ছায়াপথ রেখা থাকে বা একের অধিক রেখা থাকে। এই যে একের অধিক রেখা থাকলে সেই রেখাগুলো কিভাবে ফল দেয় বা কেমন ফল দেয়, আমরা হাত দেখতে গিয়ে কিন্তু আটকে যাই এই সূক্ষ্ম রেখার কাছে। সাধারণত সবাই বিচার করবে যে আয়ু রেখা থেকে আয়ু বিচার করবে, শিরোরেখা থেকে তার মস্তিষ্ক বিচার করবে, হৃদয় রেখা থেকে তার মন বিচার করবে, তাছাড়া ধরুন বিবাহ রেখা থেকে বিবাহ বিচার করবে, তা এমনকি শুক্রের ক্ষেত্র থেকে প্রভাব রেখা বিচার করবে, প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য। আবার দেখা যাচ্ছে সেই শুক্রের ক্ষেত্র থেকে ভাই বোনের রেখা বিচার করবে, আবার দেখা যাচ্ছে ওই ভাই বোনের রেখার থেকেই কিন্তু আবার তার জীবন সঙ্গী সুখ ঐশ্বর্য এগুলোও কিন্তু বিচার করা হয়ে থাকে। তাছাড়া চন্দ্রক্ষেত্র থেকে আড়াআড়ি রেখা আমরা যেটাকে বলি যে বিদেশ গমন রেখা, এই বিদেশ গমন বিচার করি। আবার মঙ্গলের ক্ষেত্রে ভাটিকেন রেখা, সেখানে আবার সূক্ষ্ম রেখা রয়েছে, সেগুলো যে মঙ্গল রেখা বলি। বা ধরুন স্বাস্থ্যরেখা, স্বাস্থ্যরেখার অনুগামী রেখা থাকে। এমনকি বিশেষ করে এই যে ব্যবসার রেখা, ব্যবসা রেখারও অনুগামী রেখা থাকে। যখন এই সূক্ষ্ম রেখাগুলো থাকে, এমনকি মার্শাল রেখা থাকে, তো এই সূক্ষ্ম রেখার জায়গায় গিয়ে কিন্তু আমরা আটকে যাই। তো এই কোন জায়গায় আটকাই, কেন আটকাই, আমরা তার ফলাদেশ কেন বলতে পারি না, এই সকল কেনর উত্তর নিয়েই কিন্তু আজকের ক্লাসের আয়োজন। তাই আপনারা মন ভরে প্রশ্ন করতে পারবেন এবং মন ভরে জানতে পারবেন যে এই সূক্ষ্ম রেখাগুলো কিভাবে ফল দিয়ে থাকে। মানে একটি একটি সূক্ষ্ম রেখা যখন আমরা জেনে আসব, তখন কিন্তু আরেকটি সূক্ষ্ম রেখার সাথে তার সম্প্রীতি কি, কিভাবে তার বিচার করা হয়ে থাকে, এটি আমাদের জেনে নিতে হবে। তো সর্বপ্রথম যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে ধরুন আমরা জানি আয়ু রেখার অনুগামী রেখা মানে সেটি মার্শাল রেখা বা অনুগামী রেখা। অনেক সময় দেখা যাচ্ছে ওই মার্শাল রেখাটি আমরা কিভাবে চিনব যে ওটি মার্শাল রেখা নাকি ওটি ছায়াপথ রেখা। যেমন ধরুন হাতের রেখায় আয়ু রেখার সমান্তরাল নেমে আসলে এটাকে আমরা বলি কি, মার্শাল রেখা। তাহলে এই যে মার্শাল রেখাটি কি মার্শাল রেখা প্রকৃত না এটি ছায়াপথ রেখা, রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে এভাবে পড়ে আছে, তখন আমরা এই রেখাটাকে কি বলবো? আমরা কি এই রেখাটাকে ওই মার্শাল রেখাই বলবো নাকি এর ফলাদেশটা কেমন? স্যার শুক্র রেখাও বলা যায়, স্যার শুক্র রেখাও বলা যায়। এই তো, তাহলে যখনই আমরা কিন্তু হাতের রেখার অনেক আগে ক্লাস হয়েছে, তারপরে হয়নি, অনেক দিন হয়নি। যেমন আপনাদের আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা স্মরণ করতে হবে, যে ধরুন এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটি, এই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তো এই বৃহস্পতির ক্ষেত্রে
আমি বলেছিলাম যে অনেক সময় ত্রিভুজ চিহ্ন থাকে, তো এই ত্রিভুজটি ভিতরের দিকে ঘোরানো, আবার কখনো দেখা যাচ্ছে ত্রিভুজটি বাইরের দিকে বেরিয়ে গেছে, আবার কখনো দেখা যায় ত্রিভুজটি ধরুন মাঝখানে আছে, এইভাবে বেরিয়ে আছে, আবার কখনো দেখা যাচ্ছে ত্রিভুজটি মাঝ বরাবর এভাবে অঙ্কিত হয়েছে। এই যে ভিন্ন ভিন্ন ত্রিভুজ ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে, এ নিয়ে মনে হয় ক্লাস হয়েছিল, আপনারা জানেন। তো এক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে ত্রিভুজটি যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে কেমন ফল দেবে, যদি বহির্দেশ থেকে ভিতরের দিকে ঢোকে তাহলে এই বৃহস্পতির আঙ্গুলের বাইরের দিক থেকে ত্রিভুজ যদি ভিতরের দিকে ঢোকে তাহলে সে কেমন ফল দেবে, আবার এই শনির দিক থেকে ত্রিভুজ চিহ্ন যদি এই বৃহস্পতির ক্ষেত্রের দিকে ঢোকে সেটি কেমন ফল দেবে, আবার ঊর্ধ্বমুখী যদি শিরোরেখার উপর থেকে বৃহস্পতির দিকে যায় সেটি কেমন ফল দেবে। একই ত্রিভুজ আবার যদি বাইরের দিকে সুচালো মুখ থাকে তাহলে কেমন ফল দেবে, ওইগুলো কিন্তু মনে আনতে হবে। যদি আমরা হাতের সূক্ষ্মরেখা বিচারের কৌশল জানতে চাই তাহলে ওই ত্রিভুজের ক্লাসটি কিন্তু মেমোরিতে গেঁথে আনতে হবে। আমরা আটকে যাচ্ছি যে জ্যোতিষ করতে গিয়ে, পামিস্ট্রি করতে গিয়ে এই সূক্ষ্মরেখার বিচার আমরা করতে পারি না। না পারার কারণ যেমন হচ্ছে, আমরা এটি একটু মুছি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা সলোমন রিং থাকে, ধরুন এইবার সলোমন রিং এর সঙ্গে দেখা যাচ্ছে আরেকটি হাত বড় করে আঁকি, তো এইখানে আমাদের দেখতে হবে যে ধরুন এই বড় হাতটি, এবার লক্ষ্য রাখতে হবে, ধরে নিন যে এখানে একটি সলোমন রিং হয়েছে এই, কিন্তু আমরা ভুল করে অনেক সময় দেখছি যে, অনেক সময় বলি যে এই অর্ধেকে আসছে, এই অর্ধেকটিও একটা সলোমন রিং এমন হয়ে আছে। আবার দেখা যাচ্ছে এপাশ থেকে আসছে, আমরা ধরে নিই যে সলোমন রিং, কিন্তু আসলে কিন্তু এটি সলোমন রিং নয়, কারণ সলোমন রিং সব সময় এদিক থেকে উঠবে, অর্থাৎ এই তর্জনী আঙ্গুলের বহির্দেশ থেকে আসবে। আমরা যদি এদিকে অ্যারো দিই, এই বোঝা যায়, ওখান থেকে কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় স্যার। যদি বোঝা যায় তাহলে আমরা এর পরবর্তী যে রেখাগুলোকে আমরা ছায়া রেখা বলে মনে করব, কারণ সলোমন রিং অনেক সময় দেখা যাচ্ছে অর্ধেকটুক গেছে বা সামান্য একটু গেছে, আমরা মনে করছি যে ওটি সলোমন রিং, কিন্তু ওটি একটি ছায়া রেখা। তো এই ছায়া রেখাটি যে বৃহস্পতির আঙ্গুলে গেল, আঙ্গুলের গোড়ায় বৃহস্পতির ক্ষেত্রে গেল বা শনির দিক থেকে আসলো, এখানে কিন্তু আমাদের ওই জাতকের রেখাগুলো নিয়ে যাচাই করতে হবে, খুব সুন্দরভাবে যাচাই করতে হবে। কি করতে হবে আমি বারবার করে বলেছি, হাত ভাঁজ করে করে চাপ দিয়ে দিয়ে দেখতে হবে যে ছায়া রেখাগুলো খুঁজে বের করতে হবে, ঠিক এভাবে এভাবে চাপ দিয়ে দিয়ে বের করতে হবে। তো যখন বের করব, দেখুন একটি ছায়াপথ রেখা, আমরা সলোমন বাদ দিই, সলোমন রিংটা আমরা সবাই চিনি, তো আমরা সলোমন বাদ দিয়ে দুটি ছায়াপথ রেখা ধরেন এখানে আঁকলাম বৃহস্পতির ক্ষেত্রে, অর্ধ সলোমন রিং। তাহলে এটিকে সলোমনের যে গুণ, সেই গুণগুলো কিন্তু তখন থাকছে কিনা
এটি কিন্তু আমাদের যাচাই করে আসতে হবে। যাচাই করার সূত্র সোলোমান রিংসার বৃহস্পতির জায়গা ছাড়া অন্য কোথাও কি থাকে? না, অন্য কোথাও থাকবে না, অন্য কোথাও থাকবে না। হ্যাঁ। যেমন আমরা বললাম যে আমরা আয়ু রেখার অনুগামী একটি রেখা আসছে, এটা মার্শাল রেখা। আবার আয়ু রেখার থেকে মানে আয়ু রেখার কাছের থেকে একটি রেখা এসে এভাবে এলো। আমরা ধরে নিলাম যে মার্শাল রেখার নিচের দিকে ফাঁকা হয়ে শুক্রের দিকে চলে গেছে। এটা কিন্তু আমরা অনেক সময় বলি। তো নাম যাই হোক, আমরা নাম বললাম যে এটি মার্শাল রেখা বললাম, কিন্তু ফলাদেশ তো আর নিশ্চয়ই এক হবে না। এই ফলাদেশটা কি হবে? খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই রেখাগুলো যখনই বেরিয়ে আসছে, তো রাহুর ক্ষেত্র থেকে শুক্রের ক্ষেত্রে রেখাটি অ্যাটাক করেছে। অর্থাৎ ধরুন আপনারা ভাত খেতে বসছেন, এইবার থালায় আমি আস্তে হাত দিয়ে কি দুটো ভাত আনবো, নাকি আরো দুটো ভাত দিব, নাকি আমি ওখানে খাবারের ভিতর অন্য কোনো কিছু মিশিয়ে দিব, নাকি ধরেন আপনার থালাটাকে ওখান থেকে কেড়ে নিব, নাকি আরো ভালো কোনো খাবার আমি খেয়ে পারতেছি না সেটা আপনাকে দিব। এটা কিন্তু বুঝতে হবে ওই রেখার মাধ্যমে। বুঝতে কষ্ট হচ্ছে কিনা বুঝবেন, বলবেন কিন্তু। না না না, যদি আমরা হাত বাড়াই, যে আমরা আপনাদের দিকে হাত বাড়ালাম, সেই হাতটা কিসের জন্য আসলো? ধরে নিতে হবে সহজ পদ্ধতি হচ্ছে যে ক্ষেত্র থেকে যেদিকে রেখা যাচ্ছে, যেমন ধরুন শনি বন্ধনী, দুটো তিনটে একসঙ্গে আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বা ধরুন এই শুক্র বন্ধনী, আর এই হাতে দেই শনি বন্ধনী। খুব সূক্ষ্মভাবে কিন্তু এগুলো বুঝতে হবে। এই শনি বন্ধনী, এইবার আমার কি হচ্ছে, এই শনি বন্ধনীর ভিতরে আমার আলাদা কোনো রেখা যাচ্ছে, ধরুন এখান থেকে গেল বা হয়তো এখান থেকে গেল। একাধিক রেখা আঁকলে অবশ্য দেখতে কষ্ট হবে। বা এই শুক্র বন্ধনীর মধ্যে ধরুন বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা গেল, যখনই গেল আমরা এটিকে কি করলাম, যে বুধের ক্ষেত্র থেকে গেছে, অর্থাৎ এটি বিবাহ রেখা শুক্র বন্ধনীর ভিতর গিয়ে ঢুকেছে। এই ভুলটা কিন্তু সচরাচর আমরা করে থাকি। এবং তার প্রেডিকশন কি দিই, যে বিবাহ রেখা রবির ক্ষেত্রের মধ্যে গেছে, অর্থাৎ তার ধনী কোটিপতির ঘরে বিবাহ হবে, বিবাহের পর তার কিছু অশান্তি হবে, এই ইত্যাদি ইত্যাদি এগুলো বলি। কিন্তু রেখাটি বুধের ক্ষেত্র থেকে রবির ক্ষেত্রে আসছে, তাহলে বুধ রবিকে খুঁচা দিল। এখানে দেখতে হবে যে সূক্ষ্ম কোন দিকে, রেখাটির আগা কোন দিকে, গোড়া কোন দিকে, এটি কিন্তু আগে খুব সুন্দরভাবে বুঝতে হবে। সূক্ষ্ম রেখা বোঝার জন্য আমরা যদি না বুঝতে পারি যে রেখাটি কোন দিক থেকে আসছে, মানে আমার থালায় হাত বাড়িয়েছে, সহজ কথা হচ্ছে আমার থালায় হাত বাড়িয়েছে, আমার থালায় খাবার দেবে না আমার থালার থেকে বড় চিংড়ি মাছের বা বড় রুই মাছের মাথাটি নিয়ে নেবে, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। বা ধরুন ওই যে লাঠি দিয়ে বা পেন্সিল দিয়ে ছোট বাচ্চাদের পড়াশোনা শেখানো হয়, যখন পড়াশোনা অক্ষর চেনানো হয়, এই চেনানোর সময় দেখা যাচ্ছে সে অক্ষর চেনাচ্ছে, সঠিকটা চেনাচ্ছে না ভুলটা চেনাচ্ছে, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। যদি আমরা এটি বুঝতে সক্ষম না হই, তাহলে কিন্তু হাতের ওই মেইন রেখা দিয়ে কোনো ভাগ্য গণনা হয় না। যে কি আয়ু রেখা, শির রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, বিবাহ রেখা, মণিবন্ধ রেখা, এ দিয়ে কি বিচার করব? তো এই কথাটি বলার উদ্দেশ্য কি, যে ধরুন শুক্র বন্ধনীর ভিতর বুধ গিয়ে খুঁচা মারল, তাহলে বুধ গিয়ে রবির ক্ষেত্রে খুঁচা মারল, বা ধরুন এই যে শনি বন্ধনীর ভিতরে রবি গিয়ে খুঁচা মারল। সহজ বাংলায় হচ্ছে খুঁচা দিয়েছে, মানে রেখাটির সূক্ষ্ম দিক হচ্ছে শনি বন্ধনীর মধ্যে, আবার রেখাটির এই যে সূক্ষ্ম দিক হচ্ছে শুক্রের মধ্যে। তো যখনই এই ভিতরে রেখা ঢুকছে, কোন গ্রহ কার ভিতরে ঢুকছে, মানে যেটা স্যার মোটা অংশটা ওই চিকন অংশটা যে স্থানে যাবে ওইটা কি খোঁচা মারতেছে নাকি? হ্যাঁ, ওই গ্রহকে আমরা সুচ দিয়ে ধরেন
আপনাকে খোঁচা দিলাম, লাঠি দিয়ে খোঁচা হ্যাঁ। দিলাম, তাহলে কি আপনার শরীরে টাচটা লাগছে? ব্যাখ্যাটা যদি হ্যাঁ, আমরা ওটাই স্যার, এভাবে দেই যে অনেক সময় আমরা বলি যে যে জিনিসটা বলি রাহুর ক্ষেত্র থেকে রেখা আসছে শুক্রের ক্ষেত্রে, আমরা এটাকে বলছি কি হ্যাঁ, আয়ু রেখার অনুগামী রাহু প্রভাব ফেলতেছে। বা মার্শাল রেখা, এটাকে কিন্তু রাহু রেখা বলছি না। আবার না। সিন্ধু রেখার অনুগামী রাহুর ক্ষেত্র থেকে রেখা আসছে মঙ্গলের ক্ষেত্রে, আমরা এটাকে কিন্তু আর রাহু রেখা বলছি না, আমরা তখন ডাবল শিরো রেখা বলছি। না স্যার। আবার যখন মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা উঠে শিরো রেখার দিকে যাচ্ছে, তখনও আমরা কিন্তু এই শিরো রেখা বরাবর আসছে, রেখার কোন সাইড মোটা চিকুন না দেখে আমরা বলে ফেলছি ডাবল শিরো রেখা। একটা মাত্র সূত্র অ্যাপ্লাই করার, সেটি হচ্ছে আমার রেখাটি কোন দিক থেকে উঠেছে, যে গ্রহের দিকে ওই রেখাটি সূক্ষ্ম চিকুন মাথাটি গেছে, সেই দিকটায় ওই গ্রহ যদি শত্রু হয় তাহলে সে তার খাবার কেড়ে নেবে বা তার অনিষ্ট সাধন করবে বা পয়জন দেওয়ার চেষ্টা করবে বা ধরুন তার ওই খাবারের ভিতর ময়লা দেওয়ার চেষ্টা করবে বা পোকা দেওয়ার চেষ্টা করবে, এক কথায় তার ক্ষতি করার চেষ্টা করবে। আবার ওই রেখাটি যদি শুভ গ্রহ তার মিত্র ক্ষেত্র থেকে রেখাটি যায়, তখন সে বন্ধুত্ব করতে আসছে, আমি ঘুমন্ত, আমাকে জাগিয়ে আমার সঙ্গে কথা বলতে আসছে। বিষয়টা বুঝতে কষ্ট যদি থাকে, ধরুন আপনি পাওনাদারের কাছে টাকা চাইতে গেলেন, এবার টাকা চাওয়ার জন্য গেলেন, পাওনাদার ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাকলে বাড়িতে আর কেউ নেই, সে হয়তো আলগা জায়গায় ঘুমিয়ে আছে, তো আপনার তো তাকে ডাকতে হবে, ডেকে জাগাতে হবে, জাগানোর পরে তারপরে তার কাছে টাকাটি চাইতে হবে। এইবার টাকা চাইলেন, চাওয়ার কারণে আপনাকে চড় মারবে না বসিয়ে দুটো আগে খাওয়াবে, যে কষ্ট করে আসছেন আপনি পাওনাদার আমি দিনাদার, তাহলে মিষ্টি কথা বলবে, ভালোভাবে সমীহ করবে, তারপরে কিছু পারলে দেবে, না পারলে হয়তো বলবে যে পরবর্তী অমুক দিনে দিব, সেই রকম কিছু কিছু প্রতিশ্রুতি দেবে, তাতে আপনি খুশি হয়ে আসবেন। তো এই খুশি হবেন না আমরা অখুশি হয়ে চলে আসবো, এই জিনিসটুকু যদি অনুধাবন করতে পারি, তাহলে আমরা হাত দেখতে গিয়ে যে আটকে যাই সূক্ষ্ম রেখার জায়গায়, ওই জায়গাগুলোতে আমরা আটকাবো না। এই রকম ক্লাস কিন্তু ওই ক্লাসের ভিতর অনেক সময় হয়েছিল যে ভাগ্য রেখা সাথে আরেকটি রেখা গিয়ে ভাগ্য রেখার সঙ্গে আঘাত করেছে বা ওর সঙ্গে যে মিলিত হয়েছে, আমরা শিখেছিলাম হচ্ছে মিলিত হয়েছে। কিন্তু আজ আমরা দীর্ঘ 56টি ক্লাস করে 57 নাম্বার ক্লাসে পদার্পণ করেছি। তো করতে করতে আমরা গিয়ে তখন শিখেছি কি ভাগ্য রেখার সঙ্গে চন্দ্রক্ষেত্র থেকে রেখা গিয়ে মিলিত হয়েছে, এটি একটি খুঁটি তৈরি করেছে, অর্থাৎ নিচে আমরা কিন্তু এভাবে বুঝিয়েছিলাম, দেখুন মনে করার চেষ্টা করেন, তখন বুঝবেন যে এই ভাগ্য রেখা একটি মাস্তুল, এর সাইড থেকে একটি রেখা আসলো, অর্থাৎ এটি শক্ত হলো, এটি আরো শক্ত হলো, এই বাতাসে আর নড়তে পারলো না, এটি কিন্তু কিন্তু ভেবে দেখুন যে যদি আমার কোন শত্রু গ্রহ, যেমন ভাগ্য রেখাকে শাসন করে কে? কেন ভাগ্য রেখাকে শনি করে না কেতু করে? কেতু করে। কেতু করে, কেতু করে। আর হৃদয় রেখাকে শাসন করে কে? রবি। রাহু। রবি না বুধ? স্যার হৃদয় রেখার ক্ষেত্রে তো বুধ, শনি, রবি সবাই রয়েছে। এই রেখা এই জায়গাগুলো তো দেখা লাগে। সব ক্ষেত্রে সবগুলোকে দেখা লাগে, খুব সুন্দর। তাহলে এইবার ধরুন ভাগ্য রেখাকে শাসন করছে কেতু, তাহলে কেতুর অশুভ গ্রহকে, কেতুর শত্রু গ্রহকে? কেতুর শত্রু শুক্র আর শনি না? শুক্র শনি। তাহলে শুক্র আর শনি। এইবার আমরা কি করলাম, ধরুন এই ভাগ্য রেখায় শুক্রের ক্ষেত্র থেকে একটি রেখা গিয়ে এই রেখাটিতে আঘাত করবে, ভালো করে বুঝুন, এই যে এদিকে তাকান,
যখনই এই রেখাটি যাচ্ছে শুক্রের ক্ষেত্র থেকে একেবারে মিডিলে কেতুর ক্ষেত্রে গিয়ে ভাগ্য রেখায় মিলিত হয়েছে না ভাগ্য রেখায় আঘাত করেছে, এটি আমরা কিভাবে বুঝবো? যদি ওই ভাগ্যরেখাকে যদি ভেদ করে চলে যায় তাহলে আঘাত করতে বোঝা যাবে নাকি স্যার? দুই ভাবেও বোঝা যাবে, ওভাবেও বোঝা যাবে, অন্যভাবেও বোঝা যাবে, দুই ভাবে বোঝা যাবে। যেমন পামিস্টরা কিন্তু সবসময়ের জন্য এই দিকগুলোকে সবসময় বিবেচনা করে, ভালো পামিস্ট যারা, কি যে রেখাটি গিয়ে টাচ করেছে না রেখাটি গিয়ে ভাগ্য রেখায় মিলিত হয়েছে। অর্থাৎ কেতুর শত্রু হচ্ছে শুক্র, সে যদি মিলিত হয় শুক্র ক্ষেত্র থেকে রেখা গিয়ে, তাহলে সে তো এই শুক্র দৈত্যকুল গুরু, সে কেতু বিঘ্ন সৃষ্টিকারী বা দৈব শক্তির কারক গ্রহ কেতুর সঙ্গে গিয়ে মিলিত হলো। তাহলে এই শুক্র কিন্তু মিলিত হয়ে ভাগ্য রেখাকে পজিটিভ দিক দিতে পারবে না। তখন তার ভাগ্যে কিন্তু অশান্তি তৈরি করবে এই জীবন সঙ্গী, প্রেমিক প্রেমিকা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, বা ধরুন এই যে সঞ্চয়ে আঘাত, বা ধরুন ভাগ্যের একটা করাল গ্রাস। যেমনটি আমরা কোনো প্ল্যানেটের যদি লগ্নের ধরুন ভাগ্যস্থানে কেতু এবং শুক্র বসে আছে, যে লগ্ন সাপেক্ষে শুক্র পাপ, সে বসে আছে ভাগ্যস্থানে, সেটির সঙ্গে যদি আমরা তুলনা করি, আমরা বলেছি নবম দশম একাদশে কেতু শুভ ফলদাতা, তাহলে ধরে নিন ভাগ্যস্থানে কেতু বসে আছে আর ওই ভাগ্য রেখাটি স্পষ্ট। এইবার সেই ভাগ্যস্থানে শুক্র অবস্থান করছে, ফলটা কেমন হবে ওর সঙ্গে একটু চিন্তা করব, চিন্তা করে ওই জাতকের বা জাতিকার ফলাদেশের সঙ্গে আমরা মিলাব। তাহলে কি আমরা বুঝতে পারবো না যে সূক্ষ্ম রেখাটি আমার ভাগ্য রেখায় গিয়ে মিলিত হলো আর আঘাত করলো। এই আঘাত করলো মানে টাচ করলো, টাচটা তো অবশ্যই বোঝা যাবে যে সে টাচ করেছে কিনা। এভাবে এভাবে বাস করলে টাচ করেছে কিনা বোঝা যাবে না? বোঝা যাবে? আবার মিলিত হলেও বোঝা যাবে না? রেখার ভিতর যদি মিলিত হয় সেটি বোঝা যাবে না? যাবে না? হ্যাঁ যাবে। বোঝা যাবে? তাহলে যদি এখানে নিয়ে আসি আমরা চন্দ্রকে, চন্দ্রক্ষেত্র থেকে এই যেমন রেখা উঠে ভাগ্য রেখায় গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ ভাগ্যে সে সাপোর্ট দিয়েছে। কারণ চন্দ্রের সঙ্গে তো কেতুর কোনো শত্রুতা নেই, আর কেতুর সঙ্গেও চন্দ্রের কোনো শত্রুতা নেই। কিন্তু শুক্রের ক্ষেত্র থেকে যখন রেখাটি গেছে তখন কিন্তু এটি বিবেচনায় আনতে হবে। যেমনটি আমরা বললাম, এই আয়ু রেখার অনুগামী রেখা বা মার্শাল রেখা আয়ু রেখার দোষ ত্রুটি কাটায়, সুন্দর দোষ ত্রুটি কাটায়। কিন্তু রেখাটি মার্শাল রেখার মতোই উঠেছে, কিন্তু শুক্রের ক্ষেত্রে এসে সে হুল ফুটিয়েছে। তাহলে এবার ভাবুন যে রাহু শুক্রের ভিতর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, বা ওই জাতকের শুক্রের যে শান্তি, সুখ, ঐশ্বর্য, ধন সম্পদ, সঞ্চয়, এগুলোতে রাহু যে টাচ করলো বা রাহু তার ভিতরে ঢুকলো তার রেখা, সেটি আয়ু রেখার দোষ কাটাবে না শুক্রকে চেতিয়ে মানে শুক্রের ধন বা সুখ শান্তি কেড়ে নেবে, বা ওইখানে শান্তিতে বিঘ্ন ঘটানোর জন্য কোন রকম ফাঁদ আঁকবে? কোনটা করবে? শান্তিতে বিঘ্ন ঘটাবে স্যার, শুক্রকে ডিস্টার্ব করবে। এই তো সুন্দর উত্তর। তাহলে আমরা এই সূক্ষ্ম রেখার বিবেচনা মানে ঘটনা হচ্ছে, এই সূক্ষ্ম রেখার এত বিচার করা কিন্তু ক্লাস দিয়ে সম্ভব না। মানে এটার স্ব ক্লাস দিয়েও কিন্তু সূক্ষ্ম রেখার বিচার করা বা ফলাদেশ দেওয়া সম্ভব নয়। কিন্তু রেখাটি বুঝতে হবে। আমি যেহেতু আগেই বলেছি, ওই চতুষ্কোণের ত্রিকোণের ত্রিভুজ চিহ্নের ফলাদেশ যদি আমরা সঠিক রূপে করতে পারি, যে বৃহস্পতিতে ত্রিভুজ বাইরের দিক থেকে ভিতরে ঢুকেছে, তখন আমি কিন্তু বলেছিলাম যে শুক্রের দিক থেকে বৃহস্পতির দিকে ঢুকেছে বাতাস। ওই যে ঘরের আগুন বাইরে নেবে না, বাইরের আগুন ঘরে নেবে না, সতীর প্রতি গৃহে গমন, সেটি ঠিক তদনুরূপ। ধরুন
শনির আঙ্গুলে বা শনির ক্ষেত্র থেকে ত্রিভুজ এলো বৃহস্পতির ক্ষেত্রে। তাহলে শনি নিশ্চয়ই বৃহস্পতিকে দিকে যে ত্রিভুজটি আসছে ওই ত্রিভুজের মানে বড় দিকটি হচ্ছে শনির দিক। তাহলে শনি বৃহস্পতির দিকে ত্রিভুজের তীর ছুড়ে দিল বা আসলো, ত্রিভুজের মুখটি যদি ফাঁকা থাকে মানে সূক্ষ্ম কোণটি যদি ফাঁকা থাকে, ঠিক এইরকম একেবারে যে ত্রিভুজ মিলে যাবে তার কিন্তু সম্ভাবনা কম, এই দিকে বুঝতে হবে। এরকম ধরেন ফাঁকা থাকলো, তাহলে এই ত্রিভুজ কি ধরে নিন ওই শনির যে অপশক্তি বৃহস্পতির ভিতর ঢোকার কথা সেটিকে বাধা সৃষ্টি করবে, না শনির যে দিকগুলো বড় জায়গার থেকে এসে এই ঢুকে বৃহস্পতির ক্ষেত্রে ঢুকিয়ে দেবে, এটি বিবেচনার বিষয়। সেটি কিভাবে বিবেচনা করব? আমাদের ত্রিভুজের মুখটি এখানে যেমন ফাঁকা আছে, এই ত্রিভুজের রেখাটি যে একেবারে আটানো থাকবে এমন কোনো কথা আছে? আমরা যখন বলি হাতে পদ্ম চিহ্ন মানে রাজা, পদ্ম চিহ্ন রাজা, মৎস্য চিহ্ন মানে রাজা, তারপরে ধরুন ওই তীর চিহ্ন মানে ধরুন আমরা শুভই বলি, তারপরে কি যত শুভ রেখা আছে আর কি, শুভ যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো কি পরিপূর্ণরূপে কখনোই থাকে না স্যার, একটু স্যার বেশিও হয়ে যায়, দেখা যায় কোনো কোনো জায়গায় একটু ফাঁকা থাকে, একটু কম বেশি একটু আধটু যদি না থাকতো তাহলে কিন্তু ওই চিহ্নযুক্ত মানুষ সবাই কিন্তু ঠিক ওই বইতে যেমন লেখা রয়েছে ওই রকমই কিন্তু হতো, কিন্তু অমনটি কিন্তু হয় না, বাস্তবে হয় না। তখন কেন হয় না? ওই ক্ষেত্রটি যে ধরুন একটি শুভ হস্তি চিহ্ন বা পতাকা চিহ্ন, পতাকা চিহ্নটি হয়েছে কোথায়? ধরেন পতাকা চিহ্ন কোথায় হলো? নেতৃত্ব, ধরেন বৃহস্পতির ক্ষেত্রে আর মঙ্গলের ক্ষেত্রে আর রবির ক্ষেত্রে বুধের ক্ষেত্রে, এইসব ক্ষেত্র বাদ দিল, বাদ দিয়ে পতাকা চিহ্নটি হলো রাহুর ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে বা ধরুন শনির ক্ষেত্রে। তাহলে সে কিসের নেতৃত্ব দেবে? রাহুর ক্ষেত্রে আসলে কার নেতৃত্ব দেবে? সে কি দেশের নেতৃত্ব দেবে নাকি সন্ত্রাসের নেতৃত্ব দেবে? সন্ত্রাস। তাহলে আমরা কিন্তু বলি পতাকা চিহ্ন মানে সে দেশ শাসক, ওরে বাবা বড় কিছু। আর এখনকার যুগে ইউটিউবে দেখলে তো আর কোনো কথা নেই, একেবারে যেন সব আশা ভরসা পূর্ণ করে দিচ্ছে। কিন্তু আমাদের দেখতে হবে যে ওই যে শুভ চিহ্নটি আসছে ওই শুভ চিহ্নটি একটি পতাকা চিহ্ন হলো, ধরেন পতাকাটা ঠিকই উড়ায় দিছে, এইবার পতাকা চিহ্নটির ধরুন গোড়া আসলে ধরে নিন, আমরা একটা উদাহরণস্বরূপ ধরে নিই যে গোড়াটি থাকলো শুক্রে আর পতাকা চিহ্নটি থাকলো রাহুর ওখানে, বা ধরুন আমাদের রাহুর সঙ্গে শত্রু ধরেন চন্দ্র আর মঙ্গল, রাহুর ক্ষেত্র থেকে গোড়া এসে এই শিরোরেখায় পতাকা চিহ্ন তৈরি করলো, মানে পতাকাটা কাজ করে শোয়াই দিল, পতাকাটি এই যে এইভাবে কাজ করে শোয়াই দিল শিরোরেখার থেকে এসে, আমরা কোনো সাইড রেখা ধরলামই না। কিন্তু এই পতাকা কি পতাকার ফল দেবে নাকি এটি মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোণের ফল দেবে? কোনটা বিচার করব? মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোণের ফল দেবে। আচ্ছা, যদি তাই দেয়, আবার যদি পতাকা আমরা বলি তাহলে পতাকাটি শুয়ে পড়েছে, তাহলে সেটি কি আসলে দণ্ডায়মান আছে? না স্যার, নাই। ভালো ফল দেবে না স্যার। যদি পতাকা পড়ে যায় তাহলে তার কি মূল্য থাকে? তার প্রথম নির্দেশ করে থাকে না। এইটি কিন্তু অনুধাবনের বিষয়, যে পামিস্ট্রি হচ্ছে অনুধাবন করার বিষয়। আমাদের ভেবে ভেবে বের করতে হবে যে এই সূক্ষ্ম রেখাগুলো আমাদের কোন জায়গায় গেল। তাহলে যদি সূক্ষ্ম রেখাটি আমাদের এই বৃহস্পতির আঙ্গুল থেকে সলোমন রিং এর মতো দেখতে, কিন্তু সলোমন রিং নয়, আবার আরেকটি রেখা শনির ক্ষেত্র থেকে এসে বৃহস্পতির ক্ষেত্রে ঢুকলো, ওই লোকের মধ্যে আমরা ফলাদেশ কি বলবো?
বৃহস্পতি তো কখনোই চাইবে না যে তুমি আমাকে ডিস্টার্ব করো, মানে কোনো গ্রহ ডিস্টার্ব করুক এটা সে চাইবে না। সে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, নেতৃত্ব প্রবণ মানুষ, কর্তৃত্ব প্রবণ মানুষ, শ্রেষ্ঠত্ব সম্পন্ন মানুষ। সে চাই না যে কেউ তার উপর আধিপত্য বিস্তার করুক। তাহলে তুমি শনি এসে যে এখানে একটা খোঁচা মারবা, একটা রেখা পাঠিয়ে দিবা, আবার এই যে বাইরের দিক থেকে একটি রেখা পাঠিয়ে সেটিকে আমি সলোমন রিং মেনে নেব, আমার মধ্যে সেই উদারতা আসবে, আমার মধ্যে পরোপকারিতা আসবে, আমার মধ্যে ধার্মিকতা আসবে, আমার মধ্যে নিরহংকার আসবে, এই জিনিসগুলো আসবে, এটি আমরা কিভাবে ভাবব? এটি হচ্ছে বিবেচনার বিষয়। এবার আপনারা একটু দুই একজনে একটু যার যার হাতের সূক্ষ্ম রেখা যদি একটু দেখেন, শুধু এক্ষেত্রে একটু দেখবেন যে ধরুন একটি সূক্ষ্ম রেখা গেছে, গিয়ে আমি যেমনটি বললাম যে কোথাও গিয়ে আঘাত করেছে, এমন যার হাতে আছে সে একটু বিবেচনা করবেন যে ওই ক্ষেত্রটি যদি শত্রু থেকে থাকে, ওই গ্রহের শত্রু থেকে থাকে, তাহলে ওর নেগেটিভিটি আপনাদের ভিতর আসছে কি আসছে না। স্যার শুক্র বন্ধনীটা বলেন না স্যার। এই যে যেমন শুক্র বন্ধনীটা আমরা এঁকেছি, শুক্র বন্ধনীর ভিতরে আমরা বলি যে শুক্র বন্ধনীতে তিল, জব, ক্রস কোনো কিছু থাকলে সেই ব্যক্তির শান্তিতে বিঘ্ন ঘটবে, এটাই তো বলি। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, শিল্প, প্রতিভা এগুলোতে বাধা সৃষ্টি করবে বলি না, বলি তো, বলি দেবদার বাবু? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলি তো। তাহলে যদি আমরা তাই বলে থাকি, তাহলে ধরুন বুধের ক্ষেত্র থেকে রেখা এসে শুক্র বন্ধনীতে মধ্যে গিয়ে আঘাত করলো, আমরা প্ল্যানেটে কি বুধ শুক্র যুক্ত থাকলে শুভ বলি না সেটাকে অশুভ বলি? শুভ বলি না, বলছে বলি না। তাহলে পামিস্ট্রির ক্ষেত্রে কি শুভ বলবো? না কেন বলবো? যেটি ইন্ডিকেট কিন্তু দিয়ে গেছে, দেখেন কত সুন্দর বিষয়। আমরা বইতে পড়ি যে বিবাহ রেখা যদি রবি রেখা ক্রস করে তাহলে ধনী কোটিপতি পূর্ণ ঘরে বিবাহ হয়। বিবাহ রেখা ঊর্ধ্বগামী হলে তার মানে জাতক হলে তার বিপরীত লিঙ্গরা বেশি প্রভাবশালী হয়, আর নিম্নগামী হলে তারা নিম্নগামী হয়। এটা কিন্তু আমরা বই পুস্তকে পড়েছি। কিন্তু আবার পড়েছি বিবাহ রেখা রবি রেখা কেটে বেরিয়ে গেলে বরাবর তো অবশ্যই রবি রেখা থাকবে। শুক্র বন্ধনের ভিতর যেহেতু ঢুকেছে তাহলে এর ভিতর রবি রেখা থাকবে না? রবি রেখা তো শনি রেখা থাকবে। তাহলে রবি রেখাকে সেট করে সে শুক্র বন্ধনের ভিতর আঘাত এনেছে। তাহলে ওই যে শান্তি বিঘ্নিতর কথা আমরা বলি যে ধনী কোটিপতি ঘরে বিবাহ হবে ঠিকই, কিন্তু ওই ঘরে শান্তিটা আর থাকছে না, থাকবে না। ঠিক তদনুরূপ এই যে রেখাগুলো আমাদের যখন কোনো জায়গার থেকে আসবে, টপিকসটা কি বুঝতে হবে, হাতের সূক্ষ্ম রেখা বিচারের কৌশল। তাহলে আমাদের সেই সূক্ষ্ম রেখাগুলো যে দিক থেকে যাবে, আগে গমন বা বহির, এটি কিন্তু আগে আমাদের যাচাই করতে হবে। যদি আমরা গমন আর বাহির যাচাই করতে পারি তবেই না কিন্তু আমরা পামিস্ট হব, নচেত কিন্তু হব না। এটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি যে জন্য জ্যোতিষশাস্ত্রের গুরুমুখী বিদ্যা বলে যে কথাটি প্রচলিত আছে সেটি কিন্তু এই পামিস্ট্রির ক্ষেত্রেই শতভাগ প্রযোজ্য, যে এটি হাতে কলমে দেখানোর দরকার। আমি বললাম যে এই রেখা কিন্তু চেনাতে গেলে এই অনলাইনে ক্লাস দিয়েও কিন্তু এটি ফলাদেশ দিয়ে শেষ করা যাবে না। তখন কিন্তু পামিস্ট্রির বই ওই 2-4-500 পেজ না, 1000 পেজেও কিন্তু কুলাবে না। আর সেই ফলাদেশ যখনই ওই যে বলছে জ্যোতিষ শিখার দায়িত্ব প্রতিষ্ঠানের বা গুরুর শিখানোর দায়িত্ব, কিন্তু ফলাদেশ দেওয়ার দায়িত্ব আপনার। যেহেতু যার যার হচ্ছে ফলাদেশ দেওয়ার দায়িত্ব, তাহলে ফলাদেশ দিতে গেলে কিন্তু আমাদের তখনই ওই বিবেচনা আনতে হবে যে রেখাটি
কোন দিক থেকে আসলো। এবার নীরজ বাবু যা বলতে চেয়েছিলেন আপনি বলেন যে আপনার হাতের দিকে তাকিয়ে আপনার জীবনীর সঙ্গে কোনো রেখা বা এই যাবৎকালের আপনার প্র্যাকটিসের জীবনে কোনো কি রেখা পড়েছে যে সলোমন রিং এর মতো হাফ সলোমন রিং আছে কিন্তু আসলে তার সলোমনের কিছু নেই, বা শুক্র বন্ধনীতে ধরেন এইরকম আসছে কিন্তু আসলে তার সেই শুক্রের মানে সুখ ঐশ্বর্য বা এগুলো নেই? এক এক করে বলেন। আজকে আমি আমার আমার হাতে পড়ছিল স্যার, এটা এক এক করে আমার হাতে পড়ছিল, হ্যাঁ আমার হাতে পড়ছিল এবং সেটা আপনিও দেখছিলেন। এটা আপনার এই মাইজদি থেকে আসছিল, আচ্ছা মাইজদি থেকে আসছিল, আপনার শুক্রবন্ধনী ছিল এবং তার ওখানে আপনার রাহুর ব্যাপার ছিল। তো আপনি বলেছিলেন ও স্কুটার চালাতো, আপনি বলছিলেন যে মানে আপনি স্কুটার চালায়েন না, এটা প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন। তখন তো হয়তো তারপরে সে হজ করতে চলে গেছে, হজ থেকে চলে আসছে, চলে আসার পরে এই 2-4 দিন পরে আপনার ওটা নিয়ে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে তার চেহারা চেনা যায় না। মাইজদির আপনার মানে লোক মাসুদ, ও আচ্ছা যাই হোক, কিন্তু শুক্রবন্ধনী ছিল। এটা শুক্রবন্ধনের দিকে রাহু রেখার যাওয়ার জন্য নাকি দাদা? এটি কিন্তু ধরেন ওই চট্টগ্রামে আমি যখন চেম্বার করি আমার এই প্রাণপ্রিয় দাদা উনি কিন্তু আমার পাশে থাকেন, তো আমি পাশে রাখি এবং কিছু কিছু ডেঞ্জারাস রেখা, কিছু কিছু বিশেষ বিশেষ রেখা থাকলে যেগুলো দেখানোর দরকার সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি এবং একটু সাক্ষী রাখার চেষ্টা করি। তখন তারই একটি উদাহরণ উনি দিলেন, বুঝতে পেরেছেন? তো বলুন, আগে নীরজ বাবুর কাছ থেকে শুনে নি, পর্যায়ক্রমে আমরা শুনবো, বলেন। স্যার এরকম এই আমার এখানে হাফ সলোমন আছে, হাফ সলোমন আছে, কিন্তু রাহুর ক্ষেত্র থেকে একদম বৃহস্পতির ক্ষেত্র থেকে আবার একটা বৃহস্পতির চতুর্ভুজ ক্রস করে একটা রেখা আবার শিরোরেখা এসে মিলিত হয়েছে। এখানে একটা বিচিত্র অবস্থা স্যার, আপনি একটু দেখেন, আমি বুঝতে পারতেছি। এভাবে একটু ভাঁজ করুন, এভাবে এভাবে একটু ভাঁজ করুন, তাহলে সবাই বুঝতে পারবে। ওই যে হ্যাঁ দেখেন, ওই দেখেন রাহুর ক্ষেত্র থেকে দুটো রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে একেবারে মানে কি হয়েছে রেখাটা একটু দেখেন, কিভাবে চিনবেন রেখাটি একটু দেখেন। উনার হয়েছে কি রাহুর ক্ষেত্র থেকে এই একটা রেখা গেছে, এই একই রেখা হাতে মেরে দেখান, এই দুই ভাগ হয়েছে, একই রেখা কি হাতে 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 দেখান ছবিটা। ওই যে ওই যে উনার হাতে দেখাচ্ছে, তো দেখেন। দেখছি না তো, ওনাকে তো দেখা যাচ্ছে কেন? ওই যে উনার হাত আমি দেখতে পারলে আপনারা কেন দেখতে পারবেন না? না দেখা যাচ্ছে না স্যার। এটা কি ব্যাপার? আমরা তো দেখতে পাচ্ছি, সবাই তো দেখতে পাবে। ওনার হাত দেখা যাচ্ছে না স্যার। ওনার ছবির সামনেই তো ওনাকে দেখা যাচ্ছে। না ওনাকে দেখাচ্ছে না। হাতটা দেখেন, হাতটা দেখেন, একটা হাত দেখা যাচ্ছে, দেখেন হাত দেখা যাচ্ছে, হাত দেখা দেখেন। যাচ্ছে, দেখেন। ফোনের স্ক্রিনে মানে সাইড দিয়ে টাচ করেন তাহলে সরে হ্যাঁ, যাবে। স্ক্রিন সরান, স্ক্রিন এদিকে ওদিকে সরাতে হবে। ছবির উপরে ডবল করলে ওটা বড় হয়ে যাবে। রাহুর স্থান থেকে বৃহস্পতির ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। রাহুর স্থান থেকে বৃহস্পতির এই জায়গায় দেখেন মানে মান যশ সম্মান আমরা যে ওয়াই চিহ্নের ফলাদেশ বলেছিলাম, আমরা যে ওয়াই চিহ্নের সাউন্ড আসে কোথা থেকে দেখেন, আমরা যে ওয়াই চিহ্নের ফলাদেশ বলেছিলাম যে ওয়াই চিহ্ন কেমন হবে। দেখুন ওনার বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু ঠিক এইরকম একটা ওয়াইয়ের মতো হয়েছে, কিন্তু ওটির গোড়া আসছে রাহুর দিকে এই বরাবর, তাই তো নীরজ বাবু? দুটো ডাল হয়েছে না বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে? আর উপর থেকে বৃহস্পতির ক্ষেত্রে এরকম একটা সলোমন রিং হয়েছে। বলেন আপনি এবার কেমন অনুভব করছেন এই রেখাটিতে, বা এই ধরনের রেখা পেয়ে আপনি কি বলেছেন? আপনার অভিজ্ঞতা লব্ধ কিছু জ্ঞান বলেন এই পেশাগত জীবনে। ছায়া রেখা মানে কথা হচ্ছে সাইড থেকে যে কোনো রেখা আসবে সেটি ছায়াপথ রেখা। ছায়াপথ রেখা শুধুমাত্র গ্রন্থে পাবেন, কিন্তু চন্দ্রক্ষেত্রে ছায়াপথ রেখা গেছে, শুক্রের ক্ষেত্রে গেছে, ধরেন হয়তো মঙ্গলের ক্ষেত্রে গেছে, কখনো বুধের ক্ষেত্রে পাবেন, কিন্তু সকল ক্ষেত্রে ছায়াপথ রেখা মানে একাধিক রেখা।
আমি কিন্তু একাধিক রেখার কথা বলছি না, একাধিক নয়, একটি রেখা গিয়ে আঘাত হানলো বা একটি রেখা গিয়ে মিলিত হলো, এতে আপনার পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে কিছু কথা শুনতে চাই। রাহুর ক্ষেত্র থেকে যে রেখাটা বৃহস্পতির ক্ষেত্রে গিয়েছি স্যার, ওইখানে যে হাফ সলোমনটাতে আঘাত আগে ছিল না, ওইখানে শুধু চতুর্ভুজ ছিল। তো এইখান থেকে আমি একটা কিছু পজিটিভ পেয়েছি স্যার, কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ক্লায়েন্ট আমার এসেছে স্যার, যারা কখনো আসার কথা ছিল না, তারা আসছে। মোটামুটি এখন কোনো বাজে রেজাল্ট পাচ্ছি না। এখন মোটামুটি আমার প্রফেশনাল ক্ষেত্রে আমি এখন স্যাটিসফাইড স্যার। মোটামুটি যারা আমার কাছে আসে তাদেরকে আমি যে কথা বলি, মোটামুটি প্রেডিকশন গুলো ভালো হয়। আর যারা এখানে পজিটিভ সাইড পেয়েছি, যারা আমাকে মোটামুটি আগে ইগনোর করতো, তারাই আমার কাছে আসতেছে স্যার এখন। মানে তারা আপনার কাছে, মানে যারা আগে ইগনোর করতো পরিণত হচ্ছে, বা ধরুন আগে ধরুন এটা ওর জ্যোতিষ নাকি মানে বাউল না পাগল নাকি এরকম মনে করতো, তারা একটু আসছে যাচাই বাছাই করতে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার যে হাফ সলোমন যে রিংটা রয়েছে, ওখানে বৃহস্পতিতে চতুষ্কোণ ছিল, বৃহস্পতির যাবতীয় দোষ ত্রুটি সে নাশ করত, কিন্তু চতুষ্কোণটি উঠে গেছে, উঠে গিয়ে সেখানে গিয়ে আপনার এই দুই ডালের মতো রাহুর ক্ষেত্রে রেখা নেমে আসছে বা রেখা উঠেছে, নেমেছে না উঠেছে এটা আপনি ভালো বুঝবেন। এখন ধরুন এটি উঠেছে, ঠিক এভাবে উঠেছে, দুটি র্যাক পড়ে তার ভিতর থেকে রেখা উঠেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বৃহস্পতিতে চতুষ্কোণ থেকে আপনার জীবনে যা দেওয়ার কথা ছিল সেটি দেয়নি, সে জায়গায় বিঘ্ন সৃষ্টি করেছে। এইবার সলোমন রিং থাকায় আপনার যা হওয়ার কথা সেগুলো আপনার ভিতরে, হ্যাঁ উদারতা আছে, নিরপেক্ষতা আছে, ধরুন ধার্মিকতা আছে, ধরেন যোগ সাধনা আছে, কিন্তু কথা হচ্ছে সেটি কি রাজা সলোমনের সঙ্গে তুলনীয় নাকি আমার? না স্যার, এটা সাধারণ একজন মানুষের মধ্যে, রাজা সলোমনের সাথে তুলনীয় না। এটা সাধারণ ব্যক্তি। রেখাটা নামছে স্যার নিচের দিকে, উপরের দিকে উঠে নাই, ছায়া রেখাটা নিচের দিকে নামছে। এইবার কথা হচ্ছে, আমরা হাফ সলোমন থাকলে যে আমরা ভুল করে বলে দিই তোমার জীবন কাটবে রাজার মতো, তোমার জীবনে এই সব দিকগুলো থাকবে, আসলে সেইগুলো কি বলা আমাদের জন্য মানায় নাকি মানায় না? না স্যার, মানায় না। সলোমনটা কতটুকু বিশুদ্ধ অবস্থায় আছে, তারপর দুষ্কৃতি মুক্ত আছে, সেই অবস্থায় দেখতে হবে, তারপর সেটা ডিক্লেয়ার করতে হবে। এইবার ধরেন সলোমনটা ঠিকই, আমি এই পাশের অংশ মুছে দিলাম, এই সলোমনটি এভাব থেকে আসছে, এই তাহলে এটাকে কি আর তখন সলোমন বলবো, নাকি শনির ক্ষেত্র থেকে রেখা এসে বৃহস্পতিকে অ্যাটাক করেছে তাই বলবো? শনি থেকে রেখা আসে বৃহস্পতিকে অ্যাটাক করেছে, অর্থাৎ খুশা মেরেছে বৃহস্পতিকে। তাহলে আমার বাংলাটি শুনতে খারাপ লাগছে, কিন্তু শনি তো বৃহস্পতিকে খুশা মারছে ছাড়া বৃহস্পতিকে জাগিয়ে কি তার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে আসছে? ওই যে কথা বললাম যে যে ঘুম থেকে জাগিয়ে উঠাইছে, তারপরে আমি বৃহস্পতির কাছ থেকে তার জ্ঞান, গরিমা, সক্ষতা এগুলো ঘুম থেকে জাগিয়ে তারপরে হাত বাড়িয়ে ধরবো। যেমন আজকে পবিত্র অক্ষয় তৃতীয়া বা শুভ অক্ষয় তৃতীয়া, আজকের দিনে শুভ কাজ করলে শুভ ফল হবে, অক্ষয় অব্যয় হয়ে থাকবে, আর অশুভ কাজ করলে সেটিও অশুভ হয়ে থাকবে, এটাই আমরা জানি। অনেক কিছুর বিষয় আমরা এই অক্ষয় তৃতীয়া নিয়ে জানি, এগুলো আর বলার প্রয়োজন নেই। তাহলে দেবগুরু বৃহস্পতি কি সহ্য করবে যে শনি বেটা তুমি আমার গায়ে খোঁচা দিয়ে কথা বলো? না স্যার, বিব্রত বোধ করবে স্যার। যখনই বিব্রত বোধ করবে তখন কি করবে? তখন সে ওই যে রেখাটি আসছে, আমরা যখন সলোমনের গুণ বলবো তখন সেই গুণ কি প্রতিহিংসার গুণ হবে না? নেগেটিভ হয়ে যাবে। যখন এই রাজা সলোমনের রেখাটা প্রতিহিংসার গুণ হবে, তখন ফলাদেশটা তার ভিতরে ওই বৃহস্পতির হিংসা, বিদ্বেষ, বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা এই দিকগুলো আসবে না তার মধ্যে? এইখানে তো স্যার তাহলে শনি যখন বৃহস্পতিকে বিব্রত করবে, তাহলে বৃহস্পতি তার রেজাল্টটা দিতে পারবে না। তখনই এই সুযোগে শনি তার
অবগুণ যেগুলো আছে সেগুলো বৃহস্পতির মাধ্যমে প্রকাশ করবে। সুন্দর। এভাবেই কিন্তু আপনাকে আমি বোঝাতে বলছি যে আরো দু চারটি, এই যে রাহুর ক্ষেত্র থেকে রেখাটি শুক্রের ক্ষেত্রে এলো, আমরা এটাকে মার্শাল রেখা বলে ফেললাম। আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করছে। তাহলে এটি আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করছে মানে আমার জীবন ধন্য, আর যন্ত্রণা অ্যাক্সিডেন্ট দূর করলো, মানে ধরেন কাটা ফাটা দূর করলো, অপারেশন দূর করলো, মস্তিষ্ক বিকৃতি দূর করলো, বা বিভিন্ন দিকে আমাকে খুব সুন্দর সাপোর্ট দিল, আয়ু মানে লাইফে সাপোর্ট দিল। কিন্তু এই যে রাহু ক্ষেত্র থেকে শুক্রের ক্ষেত্রে এসে প্রবেশ করেছে, খোঁচা মেরেছে যে রেখাটি, সেটি কি আয়ুর সাপোর্ট দেবে, না শুক্রকে ক্ষিপ্ত করবে, নাকি তাকে খারাপ দিকে নেবে, না ভালো দিকে নেবে? শুক্রকে খারাপ দিকে নেবে, শুক্রের ভালো গুণগুলো নষ্ট করবে। এখানে স্যার তার আয়ু জীবনী শক্তি, এই দিক দিয়ে আয়ু বাড়ালেও অন্যভাবে সে তার জীবনী শক্তি হ্রাস করবে। শুক্রকে জাগ্রত করবে, শুক্র অবগুণ গুলাকে সে জাগ্রত করবে, রাহু এসে তার জীবনী শক্তি এখানে হ্রাস করবে। হ্যাঁ, উত্তরটা এরকম হবে যে ধরে নিলাম আমরা আয়ুর দোষ ত্রুটি কাটাবো, কিন্তু কথা হচ্ছে আয়ুর দোষ ত্রুটি মৃত্যু মানে তো মৃত্যু না, মৃত্যু মানেই কিন্তু মৃত্যু না। আমাদের শাস্ত্রে যে 8 প্রকার মৃত্যুর কথা লেখা রয়েছে, ধরুন জরাজীর্ণ ব্যাধিতে ভুগছেন, এই যে আজকে কেমন কষ্ট লাগার কথা, আমাদের সুমন হাজারি গরিব মানুষ, তার নাকি ক্যান্সার ধরা পড়েছে। সে আগে ট্রিটমেন্ট করেছে, প্রথমে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছে, তারপরে আবার পাইলস অপারেশন করেছে, আজকে শুনছি তার ক্যান্সার ধরা পড়েছে। যাই হোক, আমার এই মোবাইলে নাম্বারটা নেই, আমি ফোন দিতে পারলাম না, তা নাহলে ক্লাস শুরুর আগেই আমি ফোন দিতাম। তো দিব, দেখি আজকে না পারলেও কালকে আমি হয়তো যোগাযোগ করব। তো এই যে অবস্থান, সে যদি 3 মাসের মধ্যে সে প্রথমে অ্যাপেন্ডিক্স অপারেশন করলো, তারপরে পাইলস অপারেশন করলো, গরিব মানুষ, এখন তার ক্যান্সার নাকি ধরা পড়লো, যদি সত্যিকার অর্থে ধরা পড়ে থাকে, তাহলে এটি কি মৃত্যু সম যন্ত্রণা নয়? এটা কি মৃত্যু থেকে আর কম কোনো অংশে? তাহলে সেটি কি? এইভাবে আমরা যদি অনুধাবন করি যে তাকে বাঁচিয়ে রাখলো, কিন্তু দীর্ঘদিন ভোগালো, দীর্ঘদিন একটানা ভুগিয়েছে, তাহলে কি হবে? ওই বেঁচে থাকার কি মূল্য আছে? না স্যার, আয়ু হয়তো বাড়াইছে, কিন্তু জীবনের শক্তিটা একদম নষ্ট করে দিয়েছে। তাহলে কি আমরা একটি সূত্র করতে পারি না যে শুভ ক্ষেত্র থেকে কোন রেখা যদি শুভর ক্ষেত্রে যায়, তার মিত্র ক্ষেত্রে যায়, তাহলে ওই রেখাটি তাকে জাগিয়ে সন্তোষজনক কথা বা সন্তোষজনক রেজাল্ট পাওয়ার জন্য সে গেছে, বা একে অপরে মিলিত হওয়ার জন্য গেছে। আর যদি শত্রু গ্রহ শত্রু ক্ষেত্র থেকে যদি সে তার কাছে যায়, তাহলে শত্রুদের সঙ্গে শত্রুর মিলন ঘটাতে গেছে। আবার শত্রু যদি মিত্র গ্রহের ক্ষেত্রে যায়, তাহলে মিত্রকে শত্রুর দলে নিতে চাচ্ছে, বা যে গ্রহটা ভারী সেই দিকে পাল্লা ভারী করতে চাচ্ছে। এইরকম একটা রেজাল্ট কি আমরা আনতে পারি না? হ্যাঁ, বলা যায়। তাহলে এর উপর এবার আপনি কিছু এই শিক্ষার্থীদের দেন, আমাদের যারা শিক্ষার্থী আছে। স্যার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলেন। স্যার, শনি ক্ষেত্রে যদি কোনো শুভ চিহ্ন থাকে, যেমন ফিশ সিং অথবা পদ্ম ফুলের মতো চিহ্ন, সেখান থেকে যদি সলোমন রিং বের হয়, বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে কি সেটা শুভ ধরবো নাকি অশুভ ধরবো? এইবার আপনার বুঝতে হবে যে বৃহস্পতি আর শনির সম্পর্ক কেমন। সেই সম্পর্ক যদি ভালো হয়, এইবার শনির ক্ষেত্রে ফিশ চিহ্ন, শনির ক্ষেত্রে পদ্ম চিহ্ন, শনির ক্ষেত্রে ধরুন ত্রিশূল চিহ্ন, বা শনির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন, ধরেন সেটি আছে, সে বৃহস্পতির ক্ষেত্রে গেছে। শনি নৈসর্গিক পাপ গ্রহ, আর বৃহস্পতি দেবতাদের গুরু, সে মানে রাজ সিংহাসনে বসে থাকতে চায় সব সময়। তাহলে তার সঙ্গে নৈসর্গিক পাপ জায়গা থেকে ধরুন পদ্ম ফুটেছে, শনির পদ্ম ফুটেছে, এটা বৃহস্পতির পদ্ম আর শনির পদ্মের মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ আমি বলবো যে শনির পদ্ম ঘোলাটে, বৃহস্পতির পদ্ম সোনালী আভাযুক্ত। অর্থাৎ বৃহস্পতির পদ্ম সুবাতাস দেবে, শনির পদ্ম কুবাতাস দেবে, এটা আমরা বলবো। রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ,
বাকি 4টি শুভ গ্রহ, অর্থাৎ ওইখানে শনিতে তার যত রকম শুভ আসুক সে কিন্তু ডোমিনেট করবে বৃহস্পতিকে। আর তখন বৃহস্পতি কিন্তু অধৈর্য হয়ে তখন তার ওই নেগেটিভিটিটা প্রকাশ করার চেষ্টা করবে, অথবা সে চেয়ার ছেড়ে উঠে যাবে। যখন বৃহস্পতি পারবে না শনির সঙ্গে, নৈসর্গিক পাপ গ্রহের সঙ্গে, সে যদি চেয়ার ছেড়ে উঠে যায়, এটাও কিন্তু ওই জাতকের জন্য ক্ষতির কারণ। বিচার করলো না, সে দেবতাদের গুরু, বিচার আচার করলো না, আপনাদের আশীর্বাদ দিল না, আপনাদের দোয়া করলো না, আমি দোয়া চাইতে গেলাম, সে উঠে চলে গেল। তাহলে কি হলো? আমার প্রাপ্তি পেলাম নাকি প্রাপ্তি থেকে বঞ্চিত হলাম? বুঝুন, প্রথমেই বলছি অনুধাবন করার বিষয়। নীরজ বাবু, তো এখানে স্যার একটা কথা থাকে না স্যার, শনি তো স্যার আবার ন্যায়ের দেবতা। হ্যাঁ, তো ন্যায়ের দেবতা আপনার কর্মফলদাতা, সে তো কর্মফল দিচ্ছে, কর্মফলদাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মফল সে স্যার দিচ্ছে। যদি কিন্তু কর্মফলের তো মধ্যে সে আপনার হ্যাঁ ন্যায়ের দেবতা, কর্মফলের মধ্যে তাকে কি হ্যাঁ ওই দৈব শক্তি, যে দৈব শক্তি দিচ্ছে, আপনি বলেন যে বৃহস্পতির লোক কার সাধনা করবে আর শনির লোক কার সাধনা করবে? বৃহস্পতির জাতক কখনো শ্মশানে যে সাধনা করবে নাকি শনির জাতক যে শ্মশানে সাধনা করবে? কে করবে? শনির জাতক। শনির জাতক স্যার কালী সাধনা করবে, শনির জাতক, মহাদেবের সাধনা শনির জাতক। করবে। আর বৃহস্পতি কার সাধনা করবে? বৃহস্পতির জাতক বৃহস্পতির জাতক গোবিন্দের সাধনা করবে, হ্যাঁ গোবিন্দের সাধনা করবে। হ্যাঁ ধরেন, তাই যদি ধরি, হ্যাঁ। তাহলে দুইজন দুই মেরুতে যাবেই, কিন্তু এটা যেতেই হবে। এইবার শক্তির লড়াই তো তাদের মধ্যে হবে। সেই শক্তির লড়াইতে জাতক জিতবে না জাতক কোনো দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয়, এটি হচ্ছে প্রেডিকশন। আমাদের প্রেডিকশনটা করতে হবে ঠিক এভাবে। আমরা যখন বললাম ধরেন হৃদয় রেখার সঙ্গে আরেকটি রেখা গেছে, এইটি তো এই শুক্র বন্ধনীটাই হয়ে যেতে পারে, পারে না? হৃদয় রেখার সঙ্গে আমরা অনেক সময় ভুল করে বলি যে এই যে একটি রেখা গেছে, বলে ফেলি না যে ডাবল হৃদয় রেখা, বলে ফেলি না? কিন্তু হতে তো পারে যে শুক্র বন্ধনী বুধের ক্ষেত্রে গিয়ে আঘাত এনেছে, এমনটি হতে পারে না? হ্যাঁ স্যার, হতে পারে পারে। পারে স্যার। ক্লাস ভালো হৃদয় লাগছে ডাবল না? হৃদয় রেখা না শুক্র বন্ধনী। আপনাদের ক্লাস ভালো লাগছে না, আমি বুঝতে পারছি, কিন্তু এটাই না স্যার, ভালো লাগছে। স্যার ক্লাস খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি যদি কম বলি স্যার, আমারও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে এটি যে শুক্র বন্ধনীর মাথার দিকে ফাঁকা থাকতেই পারে না, পরিপূর্ণ মিলে যাবে এমন কোনো কথা আছে? তাহলে আমরা কি বলবো যে না স্যার, না এমন কোনো কথা নাই, ফাঁক থাকতেই পারে। তখন কি আমরা ডাবল হৃদয় রেখার ফলাদেশ দেব নাকি এটার ফলাদেশ নিয়ে আমরা ভাববো? এটা ফলাদেশ নিয়ে ভাবতে হবে। ভাবতে হবে না? যদি আমরা ঠিক এভাবেই ভাবি, এই যে শিরোরেখার আরেকটি রেখা এসে মঙ্গলের ক্ষেত্রে অ্যাটাক করেছে, একেবারেই মঙ্গলের ক্ষেত্রে, বা ধরুন আয়ু রেখার বহির্দেশ থেকে একটি রেখা এসে চন্দ্রের ক্ষেত্রে অ্যাটাক করেছে, এই যে রেখাগুলো ছায়ার মতো বেরিয়ে এলো, বা ধরুন ছায়াপথ রেখাটি শুক্রের ক্ষেত্র থেকে বেরিয়ে এলো চন্দ্রের ক্ষেত্রে, তখন কি হবে? শুক্রের সঙ্গে চন্দ্রের শত্রুতা রয়েছে না? জি শুক্রের গুণ নষ্ট হয়ে যাবে স্যার, শুক্রের গুণাগুণ নষ্ট হবে। তাহলে রেখাটি যে আপনার এই মণিবন্ধের, আমাদের নিয়ম কি, এই মণিবন্ধের উপরে ঠিক যেখান থেকে ভাগ্য রেখা উঠেছে, এই যে জয়েন্ট, এর এই পাশ চন্দ্র আর এই পাশ শুক্র। যাদের হাত শক্ত, ভাবেন তো, যাদের শক্ত, এই জায়গাটি ভাঁজই হয় না, শক্ত এবং পুরানো একেবারে, এই জায়গা ফুল কোনো ডোগ নেই, এই ডোগটা থাকবে না, তাদের হাতে ধরুন শুক্রের ক্ষেত্র থেকে এই ছায়াপথ রেখা একেবারে আড়াআড়ি ভাবে গেছে, কি করবে? তাদের কি বিদেশ ভ্রমণ করাবে? বিদেশে যে সুখী করাবে? বিদেশে যে বাড়ি গাড়ি করাবে?
ঠিক এই যেমন 3টি রেখা। কেমন বিবেচনা করবেন তখন? না স্যার, তো বিদেশি রেখা না তো স্যার, বিদেশি রেখা তো চন্দ্রের পরবর্তী অর্থ, তো সম্পর্কে দিয়ে গেছে। করে কি আমরা এগুলো চিনবো না? আমরা চিনবো নাকি আসলে আমরা এগুলো বই পড়ে শিখবো? কি করব? বিদেশে গিয়ে খরচা করবেন। এই সকল বিষয়ে তো আলোচনা করতে বলতেছি, যে আপনারা আলোচনা করেন এবং প্রশ্ন করেন যে এই দিনে যেমন সকালবেলার ক্লাস অনেক কঠিন ক্লাস, কিন্তু আমি দেখলাম যে অনেকে খুব ভালোই বুঝেছেন। যেমন আমি সকালে একটি কথা বলেছিলাম কি, যে ধরুন 56টি ক্লাস হয়ে গেছে, এখনো আয়ু বিচারের ক্লাসটি আমি দিতে পারলাম না। আমার না দিতে পারার অপারগতা কেন? কারণ আমার যে শিক্ষার্থীদের আয়ু বিচারের সূত্র যে আমরা দেখাবো সেটি কিন্তু পরিপূর্ণরূপে শিখাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এবার যেভাবে ক্লাসের আয়োজন করছে, সকল ক্লাস হচ্ছে গবেষণামূলক। যারা শিখেছে, যারা জ্যোতিষ, তারাও মনে করবে যে হ্যাঁ এই ক্লাসটি দরকার, ঠিক সেভাবেই ক্লাসটি হবে। তো সেই যে ক্লাসে আমরা আয়ু রেখা যখন বিচার করলাম, সেটি কিভাবে করলাম এটির ভিডিও তো আপনারা পাবেন। যখন পাবেন তখন একটু দেখবেন যে আসলে আমি যে কথাটি বলেছি সেটি সঠিক কিনা। আমরা আয়ু বিচার করতে আগে যেসব জায়গায় নজর দেব, সেই জিনিসগুলো যদি না জেনে আসি, তাহলে আয়ুর অষ্টবর্গের রেখাপাত দিয়ে আমরা একটি আয়ু যে বিচার করব, তার সঙ্গে যে আনুষঙ্গিকতা রয়েছে, যে সকল দিকে নজর দিতে হবে, সেই জায়গায় যদি নজর না দিই, তো আমরা কি সঠিক আয়ু নির্ণয় করতে পারবো কি পারবো না? ওটি দেখে, ওই ভিডিওটি দেখে মনে মনে অনুধাবন করতে হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে, বুঝতে হবে যে আমরা কি করছি, আমরা কি করব, সামনের দিকে কিভাবে যাব, এটি অনুধাবন করতে হবে ওই ভিডিওটি শুনে। যেমন নামকরণের ক্লাস শুনে বা ক্লাস করে আপনারা অনেকেই দেখলেন যে ওরে বাবা, নামকরণ যে আসলে এত গুরুত্বপূর্ণ। কোথায় আজকে নেত্রকোনার থেকে এক ব্যক্তি জার্নি করে আসছে, সে একটি হোটেল দিবে, হোটেলের জন্য নামটা যেন করে দিই। আমি বললাম যে এটি কিন্তু আমার আজকের দিনে চেম্বার বন্ধ, আপনি এত দূর থেকে আসছেন, আর এটি একদিনে সম্ভব নয়, আপনাকে জন্ম তারিখ সময় দিয়ে যেতে হবে, আমি বিচার করে নাম দিয়ে আমি আপনাকে 7 দিনের মধ্যে দিব, যদি সম্ভব হয় দিন, না হলে দিয়েন না। তাহলে আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে ধরুন চেম্বার বন্ধ, তার ভিতর উনি আসছেন, আমি কাউকে বলিনি আজকে চেম্বার করব, তাহলে তার ভিতর আসছেন, ওনাকে ঠিক এই কথাটি বলতে হলো। এখন কি উনি 6টি নাম দিয়ে গেছেন, শেষে আছে সব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, কিন্তু তার প্রথমে 6টি নাম দিয়ে গেছেন। এই যে 6টি নামের ভিতর তার নামটা হবে কি হবে না, উনি সামনে নেই। আমি যদি রিসার্চ করে না পাঠাই, সেই রিসার্চ কাগজটা সহ যদি ওনার হোয়াটসঅ্যাপে না পাঠাই, তো উনি কি বুঝবে যে আসলে আমি ওনার টাকাটি আজ অক্ষয় তৃতীয়ার দিনে ফাঁকি দিয়ে নিলাম, নাকি এমনি নাম বললাম? এটা বুঝবে, অনুধাবন করবে? কখনো করবে না। তাহলে ঠিক তদনুরূপ অনুধাবন করতে নীরজ বাবু আপনার প্রশ্ন চাচ্ছি, এবং আপনি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে একজন সম্মানিত শিক্ষকও বটে, তো সেই সূত্রে আপনার শিক্ষার্থীরা কিন্তু কিছু চাচ্ছে যে ছায়াপথ রেখা বা এই অনুগামী রেখা যে হুল ফুটানো রেখা, এর একটু ব্যাখ্যা, এটা কিন্তু চাচ্ছে।